রাষ্ট্র তো দেশের ভিতরেই প্রশ্ন করতে পারেনি। যখন নেসলের ম্যাগি নুডলসের সীসা পাওয়া গিয়েছিল, বাংলাদেশের সবাই নিশ্চুপ হয়েছিল, রাষ্ট্র নিশ্চুপ হয়েছিল। এবারে জলবায়ু মঞ্চেও হচ্ছে যে আপনার মাইনিং কোম্পানি, ফসিল ফুয়েল কোম্পানির প্রায় ১৬০০ জন লবিস্ট ছিলেন। তাহলে যখন জলবায়ু মঞ্চ খোদ বহুজাতিক মানে এই ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন আপনাকে বুঝতে হবে খোদ রাষ্ট্র আসলে এই প্রশ্নটা কিভাবে আসলে করতে পারে। কোকাকোলা থেকে টাকা নিয়ে আসলে কোনো পরিবেশ মানে কর্মসূচি করতে পারে, কোট আনকোট পরিবেশের কর্মসূচি। আমরা তো সেটাকে পরিবেশের কর্মসূচিই মনে করছি না, কারণ যে কোম্পানির মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বেশি প্লাস্টিক দূষণ হচ্ছে, আপনি প্লাস্টিক মানে দূষণ বিরোধী ক্যাম্পেইন সেই কোম্পানির মাধ্যমে আসলে করতে পারেন। গত 22শে নভেম্বর কোপ জলবায়ু সম্মেলনের 30তম আসর শেষ হয়। তার দুদিন পরেই আমাদের প্রতিনিধি দল বাংলাদেশে ফেরে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে আছেন পাবেল পার্থ। কেমন আছেন? এই তো ভালো, ধন্যবাদ জানাই চর্চাকে যে এই মানে এই সময়ে মানে জলবায়ু বিষয়ে আসলে আলাপটি করবার জন্য। বহু বছর ধরে আপনি পরিবেশ নিয়ে কাজ করছেন। বাংলাদেশে বাপা বেন এই সংস্থাগুলো সরকারকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে আসছে জলবায়ু প্রশ্নে। এক্ষেত্রে আপনাদের উল্লেখযোগ্য অর্জন কি? আসলে বাংলাদেশে কোনো সংগঠন পরিবেশ নিয়ে কাজ করছে এই কথাটার সাথে আসলে আমার দ্বিমত আছে। কারণ বাংলাদেশ পৃথিবীর প্রথম দেশ যারা হাতি বাঁচানোর জন্য জীবন দিয়েছে। সেই মানে একদমই প্রায় ১৭০ বছর আগে, এখন যেটা বাংলাদেশের নেত্রকোনার সুসং দুর্গাপুরে হাজংরা হাতি খেদা বিরোধী বিদ্রোহ করেছে। এবং সেখানে ওই সময় যেটা আসলে হয়েছে যে ওই সময় রাজা বনের হাতি ধরে বাণিজ্য করতেন, বিক্রি করতেন। এবং মানে আমাদের এই যে এখন যেটা সীমান্তবর্তী অঞ্চল আমাদের নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, এটা যেটা আসলে এশীয় হাতির যেটা বিচরণ অঞ্চল, সিলেট পর্যন্ত, এই অঞ্চল থেকে হাতি ধরে আসলে বিক্রি করা হতো। এবং এই হাতি ভারত থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে আসলে গিয়েছে। কিন্তু হাজংরা প্রথম বনের হাতি ধরে বিক্রি করা যাবে না এর বিরোধিতা করেছেন এবং তাদেরকে রাজা অবাধ্য বলা হয়েছে। এবং সেক্ষেত্রে হচ্ছে যে প্রথম হাজং মনা সর্দারকে একদম পিষে মেরে ফেলা হয়েছে এবং অনেকেই সেখানে আসলে শহীদ হয়েছিলেন। তাহলে ১৭০ বছর আগে যে দেশে এই রকম হচ্ছে প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষায় মানে এই যে জন আন্দোলন যেটি তৈরি হয়েছে, এবং তারও ধারাবাহিকতা আপনি হয়তো বা চিপকো আন্দোলনের কথা জানেন, যে অমৃতা দেবী যে মানে আপনার খেজুর গাছ বাঁচানোর জন্য রাজা যাকে আসলে কেটে ফেলেছিলেন। কিংবা আমরা যদি অন্যান্য লড়াইগুলোর কথা আসলে দেখি, যে তেভাগা, টঙ্ক, নানকার, যেগুলোকে খোদ হচ্ছে যে একটা মানে কৃষক আন্দোলনের মানে আয়নায় আটকে ফেলা হয়, সেখানে কিন্তু আপনার যে পরিবেশ প্রশ্নটা একটা খুব গুরুত্বপূর্ণভাবে আছে। তার মানে এই নয় যে আজকে যারা হয়তোবা মানে কোট আনকোট যে নাগরিক জায়গা থেকে পরিবেশ আন্দোলন করছেন, তারা কোনো ধরনের পরিবেশ আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছেন। যেমন আবারও নেত্রকোনার কথা বলি, যে বাংলাদেশ সরকার আপনার আগ্রাসী গাছ বাতিল করেছে, অ্যাকাশিয়া, ইউক্যালিপটাস এগুলো বনায়ন, কিন্তু নেত্রকোনার হচ্ছে আপনার দুর্গাপুরের মেনকি ফান্দা নামে একটা জায়গা আছে, ওইখানে একটা পাহাড়ে যখন বন বিভাগ শালবন কেটে অ্যাকাশিয়া গাছ লাগাতে যায়, তখন অজিত রিসিল নামে একজন গ্রামের খুব সাধারণ স্কুল শিক্ষক, যিনি ওই এলাকার মান্দি হাজংদের নিয়ে মেনকি ফান্দা একটি আন্দোলন তৈরি করেছিলেন খুব সমসাময়িক কালে সেটি। এবং সেই অজিত রিসিলকে বন বিভাগ পুলিশ অ্যারেস্ট করেছিল। আজকে এসে মানে এই বাংলাদেশের মতো একটি রাষ্ট্র যে অ্যারেস্ট করেছিল মানে শুধুমাত্র অ্যাকাশিয়া গাছ লাগানো যাবে না এটার প্রতিবাদ করার জন্য, আজকে বাংলাদেশ বুঝে এটি বাতিল করেছে। তো এই ধারাবাহিকতা আপনি বালিশিরা আন্দোলনের কথা জানেন, যেটা হচ্ছে শ্রীমঙ্গলে আসলে হয়েছে, যে বালিশিরা পাহাড়, সেখানে কিন্তু পাহাড় বাঁচানোর জন্য, এই বন বাঁচানোর জন্য সালিক, গনি তারা জীবন দিয়েছেন। এবং বাংলাদেশে এই যে আমরা ফুলবাণী উন্মুক্ত কয়লা খনি বিরোধী আন্দোলন, যে এখানে আদিবাসী, বাঙালি মানে যারা হচ্ছে যে এটা একটা সম্মিলিত আসলে সংগ্রাম। তো পরিবেশ এই যে প্রশ্নটা মানে বাংলাদেশের গ্রামীণ জনগণের ভেতরে, বাঙালি কি আসলে আদিবাসীদের ভেতরে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আছে এবং তার রাজনৈতিক প্রশ্ন হিসেবেই আছে, এবং সে সেটা সাড়া দিয়েছে এবং সেটা সে তৈরি করেছে। এখন যদি আসি যেটা আপনি বললেন, যে খোদ কাঠামোগতভাবে মানে পরিবেশের অনেক ধরনের আন্দোলন আছে, তো যেমন বাংলাদেশে আমরা অনেক রকমের পরিবেশ আন্দোলনে দেখি, প্রবণতা সারা বিশ্ব জুড়ে আছে। যেমন অ্যানিম্যাল রাইটস, প্রাণী অধিকার আন্দোলন, আমি এটা সমর্থন করি। মনে করেন বাংলাদেশেরও আসলে অনেকে খুব
গুরুত্বপূর্ণ, বাংলাদেশের অনেকে এটার সাথে জড়িত, যেমন জয়া আহসান, তাই না, যে কুকুর বাঁচানোর জন্য রাস্তায় নামছেন, এত গুরুত্বপূর্ণ, আমরা সেলুট জানাই। কিন্তু সুন্দরবন বাঁচানোর জন্য কিন্তু আমরা জয়া আহসানকে আসলে পাবো না, বা একটা চিম্বুক পাহাড় বাঁচানোর জন্য ওনাকে আসলে পাবো না। কিন্তু আমি বলছি না যে আসলে প্রাণী অধিকার আন্দোলন যারা আসলে করছেন তারা কেন খোদ যে আজকে মানে একদম শুধু যদি বাংলাদেশের কথা আসলে বলি, সেই বাংলাদেশ যে ধরনের পরিবেশগত ঝুঁকিতে আছে এবং যে পরিবেশগত বৈষম্য আছে, আমরা একটা জিনিস বলি যে এনভায়রনমেন্টাল হচ্ছে যে ডিসক্রিমিনেশন আছে আসলে এইখানে, যে আপনার পরিবেশগত ঝুঁকির প্রশ্নে আমরা সবাই কিন্তু সমানভাবে আসলে আহত না, বা আঘাতটা একরকম না, সেরকম জায়গাতে নাই। তো এখন অবদানের কথা যদি আসলে বলা হয়, আমি খোদ কিন্তু তাদের অবদান বাতিল করতে পারছি না কোনোভাবেই, যে মানে আপনার হাজং মনা সর্দার, সালিক গনি, কিংবা মানে যখন মধুপুর বন বাঁচানোর জন্য পীরেন্সনাথ শহীদ হয়ে যান, তো সেই ধারাবাহিকতায় যে নাগরিক পরিসরে যে আসলে পরিবেশ প্রশ্ন, সেই পরিবেশ প্রশ্নে বেশ কিছু বিষয় বিগত 20 বছর ধরে 30 বছর ধরে বেশ কিছু শব্দ আলোচিত হয়েছে আমাদের নাগরিক জীবনে। তার মধ্যে একটি হচ্ছে কোট আনকোট পরিবেশ দূষণ, খুবই বেশি, ইটের ভাটা, আপনি বায়ু দূষণ শুনতে পাচ্ছেন অনেক বেশি, প্লাস্টিক দূষণ। তো যেগুলো আসলে মানে একটা গ্রামীণ যে আমাদের পরিবেশ আন্দোলনের যে ধারাবাহিকতা, সেই জায়গা থেকে আসলে আসেনি, বরং এটা শহরে থাকা মানে আমাদের মতো যারা লোকজন, যারা এই যন্ত্রণা হয়তো বা বেশি এই যন্ত্রণার ভেতরে আসলে মধ্যে দিয়ে যেতে হয়েছে। যেমন শব্দ দূষণ নিয়ে কিন্তু মানে আজকে আপনি দেখবেন না যে সুন্দরবনে মৌয়ালি বাওয়ালিরা আসলে কথা বলছেন, মানে শব্দ দূষণ নিয়ে আমরা আসলে কথা বলছি, বায়ু দূষণ নিয়ে আমরা আসলে কথা বলছি, আবার সুন্দরবন বাঁচানোর জন্য আসলে মৌয়ালি বাওয়ালিরা কথা বলছেন। তার মানে পরিবেশ প্রসঙ্গটি বা প্রশ্নটি বা এই যে একটি প্রবণতা বা তৎপরতা, এটা কিন্তু আসলে অঞ্চল ভেদেও ভিন্ন হচ্ছে, জীবন ভেদেও আসলে ভিন্ন হচ্ছে, এবং অবদান কোনোটাই আসলে ছোট বড় করে দেখা যায় না। মানে আমি তো এই ধরনের বাইনারিতে নিশ্চয়ই আপনিও বিশ্বাস করেন না, বা আমরা এই ধরনের ক্যাটাগরাইজেশনেও বিশ্বাস করি না। তো প্রতিটা অবদান আসলে খুব গুরুত্বপূর্ণ। আজকে যখন ঢাকার মতো শহরে খুবই তরুণ কিছু ছেলেমেয়ে, যে কিছুদিন আগে ঢাকার পান্থকুঞ্জ পার্ক রক্ষায় একদম পান্থকুঞ্জ পার্কে অবস্থান করে 6 মাস, চিন্তাই করা যায় না, একটি পার্কে তাঁবু গেড়ে তারা অবস্থান করে আসলে আন্দোলন করলো। এই অবদান কিন্তু আসলে সেই যে আমাদের যে মানে আমরা বলি যে পরিবেশ আন্দোলনের একটা গ্র্যান্ড ন্যারেটিভ, মানে ওই গ্র্যান্ড ন্যারেটিভের অংশ তারা, কিন্তু এই অবদানও কোনোভাবে আসলে আমরা মানে কম্পেয়ার করছি না যে আসলে সেই পীরেন্সনাল বা ফুলবাড়ি আন্দোলন নাকি আসলে পান্থকুঞ্জ পার্ক রক্ষার আন্দোলন, বা এই 7 মসজিদ মানে এই রোডের সড়কের যে গাছ কেটে ফেলার আন্দোলন কোনটা গুরুত্বপূর্ণ, বা ওসমানী উদ্যানের 33,000 গাছ কাটা নিয়ে আসলে আন্দোলন হয়েছে, বা প্রতিটা বিষয়, বা আপনি একটি পাখি বাঁচাতে চান, তাই না, যে আমরা শকুন বাঁচানোর জন্য আসলে কাজ করছি, তো বা নদীর যে আন্দোলন আছে, প্রতিটা আন্দোলন খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যদি এই প্রবণতা তৈরি হয়, কেউ যদি আসলে মনে করে যে আমরা আসলে এই প্রশ্নটি তৈরি করছি, মানে পরিবেশ প্রশ্ন, বা আমরা জিজ্ঞাসাটা তৈরি করছি, বা আমাদের অবদান, এটা আসলে খুবই ভুল হবে। কারণ পরিবেশ সংগ্রামের একটা ধারাবাহিক ঐতিহাসিকতা আমরা বহন করি, এটা আমরা আমাদের মগজে বহন করি। মানে আমি বলি হচ্ছে যে জিন, মানে আমরা যে জিন, মানে কালচারাল জিন এবং হচ্ছে যে ফিজিক্যাল জিন, মানে দুইভাবেই আসলে আমরা বহন করি। আমাদের সংস্কৃতির জিনে, এমনকি আমাদের শরীরের জিনে পরিবেশ প্রশ্নে তৎপর হওয়া কিংবা এখানে সাড়া দেয়া, এটি আমাদের একটা জিজ্ঞাসা। যে কারণে হয়তোবা এটা নিয়ে অনেক ধরনের স্কুল অফ ডিবেট আছে, তো যে মানে যেমন আমরা যখন নিরাপত্তার কথা বলি, আমি খুব সাধারণভাবে এই জায়গাটা আসলে বলছি, যে আপনি একটা নিরাপদ খাবারের কথা বলছেন, এটি একটি পরিবেশ প্রশ্ন, কিন্তু আপনি যখন এটি বলছেন আপনি সাড়া দিচ্ছেন, বাট আপনি একটি নিরাপদ বিষমুক্ত কলা আপনার বাচ্চাকে খাওয়াতে চান, কিন্তু বাজারে বিক্রি হোক কি না হোক এটা আপনার আসলে গুরুত্বপূর্ণ বিষয় না, বা কোথাও উৎপাদন হচ্ছে, উৎপাদনকেও আসলে প্রশ্ন করা হচ্ছে না। তো তারপরেও যেভাবেই সাড়া দেয়া হোক না কেন, এটা পরিবেশ প্রশ্নে আসলে সাড়া দেয়া। এখন কে কতটুকু সাড়া দিচ্ছে বা কিভাবে দিচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজকে একটু যদি থামাই মানে আপনাকে, মানে এটা আমি শেষ করে দিই শুধুমাত্র, মানে শুধু বাংলাদেশ নয়, আজকে সারা বিশ্বেই কিন্তু, এবং আমি অনেক লিখেছি যে পরিবেশ প্রশ্নে আমরা যাচ্ছি বিশ্বময়। আমাদের তো আসলে পরিবেশ নিয়ে কাজ করার বা পরিবেশ প্রতিরোধের ক্ষেত্রে আমাদের আসলে ইতিহাস আছে।
আমরা অনেকে জানি বা হয়তো অনেকে জানে না। কিন্তু আমাদের প্রশ্নটা খুব বিশেষভাবে কাঠামোগত যে সংস্থাগুলো বা সংগঠনগুলো পরিবেশ নিয়ে কাজ করছে, সরকারকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আইন ধরে বা বিভিন্ন ধরনের কোনো ধরনের কনভেনশন ধরে চাপ প্রয়োগ করেছে, তাদের মধ্যে আপনারা আছেন, আপনি আছেন। আমি সেই জায়গা থেকে জানতে চাচ্ছি যে আপনাদের আসলে অর্জনটা কি, মানে এত বছর ধরে জলবায়ু নিয়ে কাজ করা, পরিবেশ নিয়ে কাজ করা, সেই জায়গাটাতে আপনি কি মনে করেন? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতেও আসলে এক করে ফেলা যাবে না, এক করে এই কারণে ফেলা যাবে না যে কাঠামোগত যে সংগঠন সেটাও কিন্তু অনেক ভিন্ন ভিন্ন আছে। যেমন আপনার চাঁপাইনবাবগঞ্জের নাচুলে বরেন্দা নামে একটি গ্রাম আছে, ওইখানে একটা বরেন্দা দিঘি আছে। সেই বরেন্দা দিঘি বাঁচানোর জন্য যারা আন্দোলন করছেন তারা কোনো এনজিও না, তারা কোনো বাইরে থেকে ফান্ড পান না, কিংবা তারা ওই রকম কোনো সংগঠন না যে একটা অনেকের কাছ থেকে আসলে চাঁদা সংগ্রহ করছেন বা তাদের কোনো প্রকল্প আছে। এটা গ্রামের লোকজন নিজেরা আসলে এটা করছেন, মানে ওই জায়গাতে। যেমন আপনার রাজশাহীর তানোরে যেটা গোকুল মথুরা খেলার মাঠ, মানে আজকে ঢাকায় যারা যে পরিবেশ সংগঠন নামে যারা আছেন তারা যখন আসলে কাজ করছেন, আর তানুরের গোকুল মথুরা গ্রামে গোকুল মথুরা খেলার মাঠ যারা বাঁচাচ্ছেন, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, আপনি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। কিন্তু পরিবেশ সংগঠন নামে যখন আসলে অনেক মানে আমরা গণমাধ্যমে যাদেরকে সবসময় দেখি, আমরা তো গোকুল মথুরা মাঠ যারা বাঁচাচ্ছেন, কিংবা সেই চিম্বুক পাহাড় রক্ষায় যারা আসলে আন্দোলন করছেন, তাদেরকে গণমাধ্যমে কখনোই আসলে কোনো সাংবাদিককে মানে পরিবেশবাদী বা পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে কোট নিতে দেখি না। আমরা দেখি কিন্তু ঢাকা শহরে যে পরিবেশ সংগঠন আছেন তাদেরকেই আসলে তারা কোট করছেন। কিন্তু তাদের মানে এই সংগঠন মানে প্রত্যেকেরই অবদান খুব গুরুত্বপূর্ণ। এখন অর্জনের প্রশ্নটা যদি আসলে বলা হয়, বিভিন্ন রকমের পরিবেশ সংগঠন আছেন, কিন্তু সেটা হচ্ছে যে একদমই নিজস্ব উদ্যোগে পাড়ায় পাড়ায় অনেক ধরনের পাখি রক্ষায় সংগঠন আছে। আপনার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে SEW নামে একটি সংগঠন আছে, তারা হচ্ছে যে আপনার স্ট্যান্ড ফর এন্ডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ। তারা ছেলেমেয়েরা বিভিন্ন জন যখনই কোনো বন্যপ্রাণী কোথাও আহত হয় বা আটকা পড়ে বা কোথাও পাচার হচ্ছে, তারা কিন্তু ওইখানে দৌড়ে চলে যাচ্ছে নিজেদের পয়সায়। তাদেরও তো অনেক পয়সা নেই, নিজেদের যাচ্ছে। আবার অনেক এনজিও আছে যাদের প্রচুর পরিবেশ কার্যক্রম আছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের বিদেশি অনুদানের উপর নির্ভরশীল, তাদের প্রকল্প আছে। আবার কিছু সংগঠন আছে যে সামাজিক পরিবেশ সংগঠন, তাদের বড় নেটওয়ার্ক আছে, তাদেরও অনেক ধরনের কাজ আছে। হ্যাঁ, তো এই মানে আমি ভিন্নতাটা আসলে বলার চেষ্টা করছি যে ভিন্নতা আছে অনেক রকমের। আবার অনেক রাজনৈতিক দলের অনেক পরিবেশ কর্মসূচি আছে, অনেক সামাজিক সাংস্কৃতিক দলের পরিবেশ কর্মসূচি আছে। আমি যদি মোটা দাগে এইগুলা সবগুলোকে, আবার ব্যক্তি পর্যায়ে অনেকে পরিবেশ সংগ্রাম করেন একদমই আলাদা। যেমন আমরা দেখেছি যে আপনার ঢাকাতেই মানে ওয়াসার সামনে মানে একদমই মানে ওয়াসার পানি নিয়ে গ্লাস নিয়ে আসলে দাঁড়িয়ে যাচ্ছেন, পানির জন্য সংগ্রাম করছেন, এরকম অনেক মানে উদাহরণ কিন্তু আছে। তো অর্জন যেটা আসলে বলা যায় সেটা হচ্ছে অন্ততপক্ষে যে আপনার রাষ্ট্রের বিভিন্ন নীতি এবং আইনে পরিবেশ প্রসঙ্গটি আসলে যুক্ত হয়েছে। কিন্তু দীর্ঘদিন লেগেছে আমাদের রাষ্ট্রের বিভিন্ন নথি এবং দলিলে, সব জায়গাতে এখনও যুক্ত হয়নি, সেটা হচ্ছে প্রতিবেশ বা ইকোলজি, এই বিষয়টিকে আসলে যুক্ত করা। মানে আমরা যখন আসলে এনভায়রনমেন্ট বা পরিবেশ নিয়ে কথা বলি, সহজতর যত জটিল যত পলিটিক্যাল আসলে প্রতিবেশ প্রশ্নে আসলে কথা বলা যে একটা ইকোলজিক্যাল প্রশ্নে। কারণ যখনই আমরা একটা ইকোলজির প্রশ্নে আসলে কথা বলছি, তখন আমরা একটা সম্পর্কের কথা বলছি যে এই শহরে যদি পাখি না থাকে তাহলে মানুষের বাচ্চা ঘুমাতে পারবে কিনা, বা এই শহরে যদি আপনার মৌমাছি না থাকে তাহলে মানে আমি সুস্থ থাকতে পারবো কিনা মানুষ। এই যে ক্রিটিক্যাল রিলেশনশিপ যেটা প্রতিবেশের ক্ষেত্রে আসলে আমরা বলি, সেই প্রশ্নে কিন্তু রাষ্ট্র নীতি এবং আইন এখনও নিশ্চুপ। তো রাষ্ট্র প্রতিবেশ বিষয়টাকে আসলে বিভিন্ন জায়গায় যুক্ত করেছে। বাংলাদেশে মানে মন্ত্রণালয় হয়েছে এবং মন্ত্রণালয়ের নামের মধ্যে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন অনেক কিছু যুক্ত করেছে, দপ্তর আছে। এবং বাংলাদেশের একদম স্থানীয় সরকার মানে পর্যায় পর্যন্ত যে আপনার ইউনিয়ন পরিষদে জানেন যে 13টা স্ট্যান্ডিং কমিটি আছে, সেখানেও কিন্তু পরিবেশ বিষয়ে আসলে একটা মানে সচেতনতা তৈরি হয়েছে। এছাড়া
কোর্ট বিভিন্ন সময়ে, আমাদের আদালত বিভিন্ন সময় পরিবেশ প্রসঙ্গে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, অনেক রায় দিয়েছে। যেমন ঢাকার আশেপাশে তুরাগ, বংশাই যে নদীগুলো আছে, নদীকে জীবন্ত সত্তা আসলে ঘোষণা করেছে মানে আদালত। তো এই আদালত বাংলাদেশ প্লাস্টিক বা প্রথম পলিথিন নিষিদ্ধ করেছে, মানে একদম আইনত নিষিদ্ধ করেছে। মানে নিষিদ্ধ হয়েছে কিনা সেটা একটা অন্যরকম বিষয়। কিন্তু এখানে যখন এই ধরনের মানে বিষয় থাকে যে আসলে অর্জনটা কি, মানে অর্জন অনেক কিছু, অর্জন না হলে তো আমরা এখানে থাকতেই পারছি না। যে বায়ু দূষণ প্রশ্নে তো আসলে রাষ্ট্র একদম নির্বিকার, নিশ্চুপ ছিল, মানে কোনো প্রশ্ন করছে না। তো রাষ্ট্র তো আসলে শেষ পর্যন্ত বায়ু দূষণ রোধে একটা হচ্ছে টাস্কফোর্স গঠন করেছে। টাস্কফোর্স কাজ করছে না সেটা আসলে অন্য একটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু গঠন করছে। এবং রাষ্ট্র এই যে সাড়া দিচ্ছে যে আপনার এরকম করা যায় না। যেমন আপনার সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে যখন আসলে স্থাপনা তৈরি করতে চাইলো মানে আগের রেজিমে, তখন কিন্তু আমরা যখন এটা প্রতিবাদ করেছি, তারপরে কিন্তু এটা বন্ধ হয়েছে। তো মানে আপনি পরিবেশ প্রসঙ্গে যখন এই বিষয়গুলো আসলে বলা হচ্ছে, এবং অনেক ঘটনা আছে শুধুমাত্র মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষত নদীর, এই যে নদীর তীর রক্ষা করা, যে আজকে যে আপনি দেখবেন ঢাকার আশেপাশে তুরাগ, বংশাই, এই নদীগুলাতে কিন্তু আজকে একটা ভিত্তিপ্রস্তর মানে পিলার তৈরি করা হয়েছে, সীমানা নির্ধারণ করা হয়েছে। তা আজকে থেকে 20-15 বছর আগে এটা তো সম্ভবই ছিল না যে রাষ্ট্র মনে করবে যে নদীর সীমানাও চিহ্নিত করতে হবে। তো এইরকম অনেক কিছু কিন্তু আসলে হচ্ছে। কিন্তু তারপরেও যেহেতু এই রাষ্ট্র খোদ একটি নিউলিবারেল রাষ্ট্র, এবং এই রাষ্ট্রের মনস্তত্ত্ব ইকোলজি সেন্সিটিভ নয়, মানে এই রাষ্ট্র মনস্তাত্ত্বিকভাবে ইকোলজিকে আসলে ধারণ করে না। মানে এই রাষ্ট্র একটি নিষ্ঠুর রাষ্ট্র। বিশেষত এই রাষ্ট্র পাখির জন্য না, এই রাষ্ট্র নদীর জন্য না, এই রাষ্ট্র গাছের জন্য না, মৌমাছির জন্য না। তো এই রাষ্ট্র খোদ মানুষের জন্য, তাও হয়তো বা কিছু মানুষের জন্য। তো এই যে রাষ্ট্রের যে কাঠামো, তার যে মগজ, রাষ্ট্রের যে মগজ, তার যে চিন্তা ভাবনা, তো সেটা আসলে মানে সবার জন্য নয়। যে কারণে আপনারা অনেক কাজ করেছেন বিভিন্ন সময়, আপনারা বলছেন যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ কেমন আছে, মানে অনেক প্রশ্ন তো বাংলাদেশে উঠেছে। তো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ কেমন আছে, এই প্রশ্নটা যদি নদী জিজ্ঞেস করে রাষ্ট্রকে যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নদী কেমন আছে, যদি একটি মৌমাছি জিজ্ঞেস করে, যদি হাতি জিজ্ঞেস করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমি কেমন আছি, তাহলে রাষ্ট্রের যে হচ্ছে যে আপনার মানে দশাশয় যে উন্নয়ন, তার যে বেহিসাবি হচ্ছে যে চিন্তা, তার যে তৎপরতা, এটা চুরমার হয়ে যায়। কারণ একদম পাবেল দা, এখানটাতে আমরা যাব যে রাষ্ট্র আসলে উন্নয়ন করছে, সেখানে জলবায়ুর আসলে কি ক্ষতি হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এই জায়গাটাতে আমি একটু জানতে চাইবো, আপনি জলবায়ু সম্মেলন থেকে ফিরলেন 24 তারিখ, আমরা দেখলাম যে অভিযোজন খাতে এলডিসি ব্লক থেকে 3 গুণ করার কথা হয়েছিল বাজেট, সেটা পাস হয়েছে, এবং সেই এলডিসি ব্লকে বাংলাদেশের একটা পার্টিসিপেশন ছিল। তো ধরে নিচ্ছি এটা আমাদের অর্জন। কিন্তু এই জায়গাটাতে টাকার অঙ্ক ছাড়া জলবায়ু সম্মেলন থেকে আমাদের এই সম্মেলনে COP30 সম্মেলনে আমাদের আসলে কি অর্জন? এটা খুবই একটি ক্রিটিক্যাল বিষয়, কারণ এমন সময় আসলে এটি বলা হচ্ছে যে বাংলাদেশ জলবায়ু সম্মেলনে গিয়ে এলডিসি হিসাবেই থাকছে, আবার ঠিক একই বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের মধ্যে আছে। তো এই 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 যে অবস্থা, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন তো একটু ডিলে হয়েছে কোভিড এর কারণে, তো আমরা ধরে নিচ্ছি যে আমরা ধরে নিচ্ছি, কিন্তু এই যে অবস্থা, এই অবস্থাটি আসলে বোঝায় যে রাষ্ট্র নিশ্চিত নয়, রাষ্ট্র তার চেহারা সম্পর্কে স্পষ্ট নয়। মানে কেউ যদি তার চেহারা, তার মগজ, তার শরীর নিয়ে আসলে স্পষ্ট না থাকে, তার আয়নায় যদি, রাষ্ট্র যদি তার আয়নায় নিজেকে দেখতে না পায়, তাহলে এই যে একটা বিষয় যে আপনি একটি জলবায়ু দরবারে, মানে আপনি এলডিসি হিসাবে আমরা দর কষাকষি করছি, আবার একই রাষ্ট্র হচ্ছে যে আপনার এলডিসি গ্র্যাজুয়েশনও চায়, এই যে একটি টালমাটাল মানে একটা অবস্থা, সেই অবস্থাতে যদি জলবায়ু সম্মেলনের একদম কথা বলি, যদিও আপনি খুব ভালো করে জানেন যে এই জলবায়ু সম্মেলনটি কোনো বাইনারি বিষয় নয়। জলবায়ু সম্মেলনের আগে আমাদের অনেক ধরনের প্রতিবেদন জমা দিতে হয়, তার মধ্যে একটি হচ্ছে মানে
অভ্যন্তরীণভাবে মানে একটি রাষ্ট্র বাংলাদেশ বা অন্যান্য রাষ্ট্র তারা অভ্যন্তরীণ কি কি কাজ করলে কৃষি বা তাদের পর্যটন মানে কি বলে এটা তাদের নির্মাণ কিংবা উন্নয়ন কিংবা হচ্ছে শিল্প এইসব যোগাযোগ পরিবহন এই সকল খাতে জ্বালানি এইসব খাতে কি কি করলে সে তার অভ্যন্তরীণ খাত থেকে কার্বন নির্গমন কমাতে পারবে সেটা একটা পরিকল্পনা করতে হয়। এটাকে বলে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, এনডিসি। তো বাংলাদেশ তার 3rd এনডিসি রিপোর্ট তৈরি করেছে, এনডিসি 3.0। তো এই রিপোর্টটা বাংলাদেশ জমা দিয়েছে, অনেক রাষ্ট্র জমা দিয়েছে, আপনার ভুটান জমা দিয়েছে, মালয়েশিয়া জমা দিয়েছে, মানে তিউনিসিয়া জমা দিয়েছে, কিন্তু ভারত তো এনডিসি জমা দেয়নি, মানে আমেরিকা তো এনডিসি জমা দেয়নি, চায়না এনডিসি জমা দেয়নি। তো পৃথিবীর যারা বিগ পলিউটার্স, বিগ ইমিটার্স, তারা তো আসলে এনডিসি জমা দেয়নি। এবং খোদ এই বেলেম কপ প্রশ্নও করতে পারছে না তারা কেন এনডিসি আসলে জমা দেয়নি। তো বাংলাদেশের মতো দেশ যারা জলবায়ু পরিবর্তনের জন্য মানে কোনোভাবেই আসলে দায়ী নয়, কিন্তু অনেক বেশি ভালনারেবল, আমরা যুদ্ধ করছি, আমাদের সারা বাংলাদেশের নারী, আদিবাসী, কৃষক সবাই আসলে যুদ্ধ করছে, শহরের মানুষ যুদ্ধ করছে, অথচ আমাদেরকে এনডিসি ঠিকই আসলে জমা দিতে হচ্ছে। তাহলে আপনি সেই প্রশ্নটা আমরা কি কপি করেছি, মানে আমাদের প্রতিনিধি দল কি করেছে না, কিন্তু আমি আমার লেখার মাধ্যমে আসলে করেছি কেন আসলে, এবং আমি সম্মেলনে যে সাইড ইভেন্ট হয় সেই সাইড ইভেন্টে আসলে করেছি। মানে সম্মেলনে তো অনেক কিছু হয়, মানে মন্ত্রী পর্যায়ের বৈঠক ছাড়াও কিন্তু সেখানে প্রচুর সাইড ইভেন্ট হয়, যেখানে একাডেমিক, সিভিল সোসাইটি, আপনার পরিবেশ সংগঠন, জলবায়ু কর্মী তারা আসলে কথা বলছেন, সাংবাদিকরা কথা বলছেন। সেখানে একটা সাইড ইভেন্টে আমাদের ওখানে ভারতীয় একজন প্রতিনিধি ছিলেন, তার সামনে আসলে বলেছি, মানে আমরা ওই সাইড ইভেন্টে এই কথাটা বলেছি যে কেন আসলে জমা দিচ্ছে না, এবং প্রচুর প্রোগ্রামে বলেছি যে আপনার ওইগুলো রেকর্ডেড, মানে আমি যে প্রোগ্রামের কথা বলছি এটা ইউএনের রেকর্ডের সাইড ইভেন্ট। তো সেখানে আসলে তোলা হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে আপনার এই যে পলিটিক্স, এই পলিটিক্সের জায়গা থেকে কিন্তু এই যে অভিযোজন তহবিলের মানে অর্থায়ন, মানে কোট আনকোট বাড়ানো, সেই জায়গাটা থেকে আসলে আমাদের বোঝাটা আসলে জরুরি। এখন ঘটনা হচ্ছে যে খোদ যে বিশ্ব রাজনীতি, যখন আপনি মানে সবচেয়ে বেশি দূষণ যে করছেন মানে এই পৃথিবীর, এবং জলবায়ু পরিবর্তনের জন্য যে আপনার কার্বন নির্গমনের সবচেয়ে বেশি কার্বন নির্গমন যে করছেন, এই রাষ্ট্রগুলো যখন আসলে কোনো ধরনের পাত্তাই দিচ্ছে না এই ধরনের সম্মেলনের প্রক্রিয়াকে, তখন এই যে খোদ এই যে ব্যবস্থা, মানে খোদ ব্যবস্থার ভেতরে মানে জলবায়ু সম্মেলন কতটুকু বিশ্ব রাজনীতির এই জায়গায় ক্ষমতা প্রশ্নে কতটুকু আসলে সবল এবং কতটুকু দুর্বল, এই প্রশ্নটা আসলে আসে। তাহলে পাবেল দা, এই জায়গাটাতে আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারছি যে আমরা প্রতি বছর যাচ্ছি জলবায়ু সম্মেলনে, কিন্তু এখানে গিয়ে আমরা হয়তো কিছু টাকার অঙ্ক বাড়াচ্ছি কিছু খাতে, বিভিন্ন ব্লক থেকে, এলডিসি ব্লক হতে পারে বা G77+ চায়না এখান থেকে হতে পারে, কিন্তু এই জলবায়ু সম্মেলন যে কারণে হচ্ছে কার্বন এমিশন কমানোর জন্য, তার জন্য যারা দায়ী তাদেরকে আমরা কোনোভাবেই দায়ী করতে পারছি না, তাদেরকে আমরা সেভাবে কোয়েশ্চেনও করতে পারছি না, তাই তো? কিন্তু আমরা কিন্তু প্রতি বছর বছর যাচ্ছি, আমাদের যদি আমরা যাচ্ছি বলতে হচ্ছে যে আপনার মানে জাপানও তো যাচ্ছে, মানে আমরা যাচ্ছি বলতে সব দেশ যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ডেফিনেটলি। আমি আসলে যদি ফোকাসটা বাংলাদেশেই রাখি, সেক্ষেত্রে বাংলাদেশ তো একটা উন্নয়নশীল দেশ। আমরা যে যাচ্ছি প্রতি বছর, আমাদের একটা খরচ আছে, বেশ বড় রকমের বাজেট আছে এটাতে। তো আমরা তাহলে প্রতি বছর যাচ্ছি কেন, যেহেতু আমাদের তেমন কোনো উল্লেখযোগ্য অর্জন হচ্ছে না? বুঝতে পেরেছি জিনিসটা। এখন ঘটনা হচ্ছে যে সকল দেশ ইউএন এর, এই যে আপনার এটা তো জাতিসংঘের এই সম্মেলনটা UNFCCC, মানে তাদের এই মানে জাতিসংঘের যে বিশেষ সংস্থা, তারা আসলে আয়োজন করছেন, এবং জলবায়ু পরিবর্তনের ঘটনাটি হচ্ছে যে মানে যে প্যানেল আছে, মানে আপনার IPCCর যে রিপোর্ট তৈরি হয়, মানে সেটা সব রাষ্ট্রের থেকে কিন্তু এই রিপোর্টটা আসে, কোন কোন দেশে কি কি অবস্থা, অনেক ধরনের গবেষণা, অনেক ধরনের গণমাধ্যমের রিপোর্ট, অনেক কিছু থেকে তৈরি হয়। মানে আপনি ক্লাইমেট ন্যারেটিভকে অস্বীকার করতে পারবেন, আপনি মানে পৃথিবীতে আর ডোনাল্ড ট্রাম্প নয় যে আপনি মানে ক্লাইমেট ন্যারেটিভকে আসলে অস্বীকার করবে। এখন বিষয় হচ্ছে যে আপনার এটা কেন যাচ্ছে, এই যাওয়াটা আসলে আমার অধিকার, আমার নাগরিক রাষ্ট্রীয় অধিকার, মানে এই যাওয়াটা, কারণ আমি একটি বিশ্ব জলবায়ু মঞ্চে
যাচ্ছি আমার ন্যায্য হিস্সা আদায় করার জন্য। কিন্তু আমি তো করতে পারছি না, আমি আমি করতে পারছি কি পারছি না, এটি এই কারণেই তো আমাদেরকে মানে 30টা জলবায়ু সম্মেলনে আসলে যেতে হচ্ছে। মানে আমরা কতটুকু পারছি না সেই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ, বা আমরা কোন কণ্ঠস্বরের মাধ্যমে পারছি, বা আমাদের বিষয়টা আসলে কি হচ্ছে, বা আমরা কতটুকু পারছি না যে আসলে তা নয়। মানে রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কতটুকু পারছে, মানে তার তো একটি ধারাবাহিকতা আসে। বিশেষত যদি মানে আপনার এই ধরনের চাপ প্রয়োগ না করা হতো, তাহলে তো এই যে প্যারিস জলবায়ু সম্মেলনে যখন আমরা প্যারিস চুক্তি করেছি, সেই চুক্তিতে তো বিশ্ব অঙ্গীকার করা হয়েছে এবং সেটি মানতে তো আমরা আসলে বাধ্য। এই জায়গাটাতে আরেকটা প্রশ্ন যদি করি আপনাকে, যে আমাদের হাতে প্যারিস জলবায়ু চুক্তি আছে এবং বিভিন্ন ধরনের জলবায়ু নীতিমালাও আছে। জায়ান্ট যে দেশগুলো আছে যারা কার্বন এমিশনের জন্য দায়ী, তারা সেগুলোতে সাইনও করেছে, তার মানে সেগুলো তারা মানতে বাধ্য। কিন্তু আমাদের দিক থেকে এই স্ট্রং ভয়েসটা আমরা রেজ করতে কেন পারছি না? বাংলাদেশ কিন্তু স্ট্রং ভয়েস আসলে রেজ করতে পারছে না, যেটা ঠিক নয়। বাংলাদেশের হয়তোবা অনেক জায়গা থেকে সেটি আসলে করা হচ্ছে, কারণ বাংলাদেশ অনেক কনস্টিটিউয়েন্সির সাথেও আসলে আছে, যে ফার্মার্স কনস্টিটিউয়েন্সি, উইমেন কনস্টিটিউয়েন্সি, মানে এই যে কনস্টিটিউয়েন্সিগুলো এখন তো মানে প্রতিবন্ধী মানুষদের জন্য আসলে হয়েছে। তো এই ফোরামগুলোতেও কিন্তু আসলে কথা বলা হচ্ছে, এবং বাংলাদেশ যখন আসলে অভিযোজন খাতে আসলে কথা বলছে, কিংবা লোকালি লেড অ্যাডাপ্টেশনের জন্য কথা বলছে, বা লস অ্যান্ড ড্যামেজের জন্য কথা বলছে, মানে ক্ষয়ক্ষতির জন্য কথা বলছে, তখন বাংলাদেশের কণ্ঠস্বরটা কিন্তু অনেক জোরালো। এবং প্রশমনের ক্ষেত্রে, এবং বিশেষত তাপমাত্রা 1.5 ডিগ্রির ভেতরে থাকার যে বিতর্ক, মানে প্যারিস এগ্রিমেন্ট অনুযায়ী যে বিতর্ক, সেই জায়গাতে আসলে কথা বলছে না যে তা না। এটা তো এককভাবে যে কোনো দেশ কথা বললে হবে না, আপনি বুঝতেই পারছেন যে এখানে মানে বিগ পলিউটার্স এবং ইমিটার্স যারা, যে উন্নত ধনী রাষ্ট্র আছে তারা একটি পক্ষ, এখানে উন্নয়নশীল দেশ একটি পক্ষ, এবং ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো একটি পক্ষ, পানামা, ফিজি বা মালদ্বীপের মতো দেশগুলো আসলে একটি পক্ষ। এখন ঘটনা হচ্ছে যে আপনার আমার কথাটা, মানে আমি আপনার প্রসঙ্গে আসলে আসছি, মানে আমি আপনার কথাটা আসলে বুঝতে পেরেছি। আপনি সরাসরি আসলে বলছেন যে পারছে না, আমি পারছে না এটাকে আসলে অন্যভাবে বলছি। আমি বলছি যে পারছে না যে তা নয়, মানে চেষ্টা করছে না, অবশ্যই পারছে। মানে আমি পারছে এই কারণেই আসলে বলবো যে বাংলাদেশের মানুষ তো পারছে। বাংলাদেশের মানুষ তার দেশের ভেতরে তো আসলে জলবায়ু ন্যায্যতার জন্য কথা বলছে। তা না হলে আজকে যারা সাতক্ষীরা বা সুন্দরবন অঞ্চলে যে নারীরা, মানে আপনার লবণ পানির কারণে যাদের জরায়ু কেটে ফেলতে বাধ্য হচ্ছে, তারা তো তাহলে হচ্ছে যে সবাই ঢাকা শহরে চলে আসতো, কিংবা আজকে যারা চিম্বুক পাহাড়ে পানি নাই, যাদের আসলে পানির জন্য 3 কিলোমিটার হাঁটতে হচ্ছে, বা বরেন্দ্র অঞ্চলে যখন আসলে পানি পাচ্ছে না, আত্মহত্যা করছে মানুষ, তারা তো আসছে না। মানে এই যে মানুষ যে কথা বলছে, মানে আমরা যাতে মানুষকে আসলে মানে না করে দিই, নিশ্চিহ্ন করে না দিই, মানে আমাদের নেগেটিভ থেকে মানুষ যে কথা বলছে, বরং মানুষ যে জলবায়ু ন্যায্যতার দাবি তুলছে বাংলাদেশের ভেতরেই, সেই দাবি কিন্তু আছে, সেই দাবি অনেক জোরালো দাবি। আপনি বলতে পারেন যে রাষ্ট্র সেই দাবি আসলে, মানে রাষ্ট্র মানুষের ভাষায় সেই জলবায়ু মঞ্চে কথা বলতে পারছে কিনা। আপনি কি এটা বলতে চাচ্ছেন যে আজকে যে জলবায়ু দুর্গত মানুষেরা সারা বাংলাদেশে আছেন, রাষ্ট্র কি তার ভাষায় এই বিশ্ব জলবায়ু দরবারে কথা বলতে পারছে কিনা? এটা তো মানে এই রকম জায়গা কি আপনি বলতে চাচ্ছেন যে পারছে না? মানে এটা কি বিষয়? শুধুমাত্র মানুষের ভয়েস থেকে তো অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে আপনিই বললেন যে সাতক্ষীরাতে বিভিন্ন জায়গাতে মানুষ রেজিস্ট্যান্স করছে, প্রতিরোধ করছে। যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন তো তাকে সামনে আগাতে হয়। সেই জায়গা থেকে আমার সাধারণ মানুষ যারা আছেন ওনারা প্রতিবাদ করছেন। আমি যে জায়গাটা ফোকাস করতে যাচ্ছি, যে এই যে বড় ধরনের জলবায়ু পরিবর্তন হচ্ছে, নদী ভাঙন হচ্ছে, লবণাক্ততা বাড়ছে এবং বিভিন্ন ধরনের বন্যা হচ্ছে, এইগুলোর জন্য যারা দায়ী, সেটা তো আমি অভিযোজন খাতে টাকা বাড়িয়ে আসলে এটা দীর্ঘমেয়াদী সমাধান হবে না, কিন্তু তাদেরকে আমরা দায়ী করতে পারছি কিনা। একদম তাই। মানে বিষয়টা এরকম নয় কিন্তু যে একটি জলবায়ু সম্মেলন প্রক্রিয়ার ভেতরে যে বাংলাদেশের অবস্থান বা বাংলাদেশের তৎপরতা, এটা নিয়ে আমরা প্রচুর ক্রিটিক্যাল ডিবেট আসলে করতে পারি, কারণ বাংলাদেশে যে উপস্থাপন অতি দুর্বল উপস্থাপন। ডিবেটটা না, আমি আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি, আপনার কাছ থেকে জানতে যাচ্ছি যে এই যে জলবায়ু সম্মেলন হচ্ছে, আমরা কিছু টাকার অঙ্ক দেখতে পাচ্ছি যেটা বেড়েছে, এবং ডেফিনেটলি বাংলাদেশের হয়তো সেখানে একটা বড় শেয়ার থাকবে, বা কিছু নীতিগত সিদ্ধান্ত বা কিছু হচ্ছে যে এটা ছাড়া আমাদের আদতে কোনো অর্জন আছে কিনা। অর্জন আছে, আমি বিষয়টা বুঝতে পারি, কারণ বিষয়টা কিন্তু এত সহজ নয়। কারণ তাহলে যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে আমরা
যে সেই বিগ পলিউটার্স বিগ ইমিটার্স ওদেরকে আসলে বাদ দিয়ে দিচ্ছে বারে বারে, মানে আমাদের এই ন্যারেটিভ থেকে, এবং তাদেরকে আমরা দায়ী করতে পারছি না। এখন বাংলাদেশ জলবায়ু সম্মেলনের মতো প্রক্রিয়া, মানে জলবায়ু সম্মেলন তো আর হঠাৎ করে একদিনে হইতেছে না, মানে তার আগে মানে বনে জার্মানিতে অনেক মানে সম্মেলন হচ্ছে, প্রি কপ, অনেক কিছুর ভিতর দিয়ে এটা হচ্ছে। এটা একটা সারা বছরের একটি প্রক্রিয়া। এবং আপনার এর আগে এই জলবায়ু সম্মেলনের আগে কিন্তু আপনার এনসিকিউজি তৈরি করা হয়েছে, যে আপনার মানে যে কোয়ান্টিফাইড যে গোল, মানে আপনার নতুন লক্ষ্যমাত্রা, মানে আপনার অভিযোজনের লক্ষ্যমাত্রা আমাদের আছে, বিভিন্ন কিছুর ক্ষেত্রে লক্ষ্যমাত্রা আমাদের আছে। বা আমাদের শুধু প্যারিস এগ্রিমেন্ট নাই তো, মানে প্রত্যেকটা সম্মেলনে একটা চুক্তি হয়। এবার যেমন হয়েছে যে আপনার বেলেম মুটিরাও ডিক্লারেশন। তো এখন যে প্রশ্নটা, হ্যাঁ কালেকটিভ যেটা এফোর্ট, তো এখন যেটা বিষয় হচ্ছে বাংলাদেশ পারছে কিনা। রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আসলে পারছে না, মানে এই রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পারছে না তার জনগণের যে জলবায়ু মানে দুর্গতি এবং সেই দুর্গতির বিরুদ্ধে যে সংগ্রাম, যে ভাষা, তার যে লোকাল নলেজ, তার যে অ্যাডাপ্টেশন, এই শক্তিকে বাংলাদেশ তুলে ধরতে পারছে না। সেটা বিশ্ব জলবায়ু মঞ্চেও পারছে না। বাংলাদেশের আমি বেশ কিছু জলবায়ু সম্মেলনে গিয়েছি, অনেকে আরও অনেকগুলাতে গিয়েছেন, এবং যাওয়ার পরে আমি প্রচুর প্রশ্নও তুলেছি, এবং আমি সরকারের প্রতিনিধিদেরকেও বলেছি যে আমাদেরকে বলেন, আমরা বাংলাদেশ পেভিলিয়ন সাজাবো, আমরা শুধু দুর্গতি দেখাবো না, আমরা আমাদের শক্তি সাহসকে দেখাবো, সংগ্রামকে দেখাবো। এখন আমরা যদি আমাদের সংগ্রাম শক্তি সাহসকে দেখাই, আমাদের ইনোভেটিভ প্রকল্পগুলোকে দেখাই, তার মাধ্যমে তো আপনি আসলে মানে তহবিল দাবি করতে পারেন, সেটা তো আমরা দেখাতে পারছি না, সেই জায়গাটা আমরা দেখাতে পারছি না। আরেকটি বিষয় হচ্ছে, খোদ যখন আমরা বলছি যে রাষ্ট্র তার চরিত্র ধারণ করেছে আসলে একটা নিউ লিবারেল মানে ইকোনমির ভিতরে, এবং এটা একটা নয়া উদারবাদী রাষ্ট্র, মানে আপনি তো পরিবেশ দূষণের কথা আসলে বলছেন, তাই না? যে পরিবেশ দূষণের কথা যখন বলছেন, তো রাষ্ট্র কি কখনো আসলে এডিডাস, নাইকি, জেসি পেনি, মানে র্যাংলার, এদেরকে আসলে প্রশ্ন করতে পারছে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রির নামে, মানে আপনি বলবেন যে আপনার এর মাধ্যমে বাংলাদেশের অনেক অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, কিন্তু খোদ এই কোম্পানিগুলোর মাধ্যমে, মানে এই বহুজাতিক কোম্পানিগুলোর মাধ্যমে দূষণ ঘটছে না, যে ভয়ঙ্কর রকমের শিল্প দূষণ, এবং সেই দূষণের একটি বড় অংশ কিন্তু আবার কন্ট্রিবিউট করছে সেই জলবায়ু সংকটের ক্ষেত্রে। এখন রাষ্ট্র কিন্তু বহুজাতিক কোম্পানিকে প্রশ্ন করতে পারছে না, এটা শুধুমাত্র জলবায়ু মঞ্চে নয়, এখানেই করতে পারছে না। তার চাইতেও বড় আয়রনি দেখেন, যে বহুজাতিক কোম্পানির জন্য সারা পৃথিবী চুরমার, বিধ্বস্ত, বিপন্ন, সেই বহুজাতিক কোম্পানিরা যখন আজকে জলবায়ু সম্মেলনে স্পন্সর হচ্ছে, যেমন এইবার জলবায়ু সম্মেলনে স্পন্সর হচ্ছে বায়ার ক্রপ সায়েন্স। এই জায়গাটাতে আপনাদের কি স্ট্যান্ড ছিল? আপনারা কি স্ট্রংলি বলেছেন যে যারা? আমরা একদমই স্ট্রংলি বলেছি, আমরা বায়ারের বিরুদ্ধে হচ্ছে যে আমরা বলেছি যে আউট অফ দ্য ক্লাইমেট ডায়ালগ, যে বায়ারের মতো কোম্পানিরা কেন আসলে জলবায়ু মঞ্চে আসবে, যখন আসলে নেসলের মতো কোম্পানি যারা পৃথিবীর শুধু খাদ্য নয়, খাদ্য সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করছে, আমার বাচ্চা কী খাবে তা ঠিক করে দিচ্ছে নেসলে, এই যে বিষয়গুলো আছে, আপনি তাকে প্রশ্নও করতে পারবেন না। আপনি তো জলবায়ু সম্মেলন বাদ দেন, রাষ্ট্র তো দেশের ভিতরেই প্রশ্ন করতে পারেনি। যখন নেসলের ম্যাগি নুডলসের সীসা পাওয়া গিয়েছিল, বাংলাদেশের সবাই নিশ্চুপ হয়েছিল, রাষ্ট্র নিশ্চুপ হয়েছিল, এবং সেই ম্যাগি নুডলস পরবর্তীতে যে কাণ্ডটি ঘটিয়েছিল, তারা তাদের প্যাকেটের গায়ে বিজ্ঞাপন দিয়েছিল যে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক মনোনীত বাংলাদেশের প্রথম হালাল নুডলস। প্রশ্ন উঠেছে সীসা নিয়ে, সীসা একটা ভারী ধাতু, এটা হালালের সাথে কোনো প্রশ্নই নাই। কিন্তু ঘটনা হচ্ছে যে রাষ্ট্র ম্যাগি নুডলসকে প্রশ্ন করতে পারছে না, রাষ্ট্র তো কোকাকোলাকে প্রশ্ন করতে পারছে না, এবং এই কোকাকোলাও কিন্তু তার আগের জলবায়ু সম্মেলনে স্পন্সর ছিল। তাহলে, এবং আপনি নিজে জানেন যে এটা 4 বার প্রমাণিত হয়েছে, এটা বিশ্বব্যাপী একটি গবেষণার ভিতর দিয়ে, সারা পৃথিবীতে প্লাস্টিক দূষণের জন্য পৃথিবীর যে শীর্ষ 10টা কোম্পানি দায়ী, তার মধ্যে কোকাকোলা, পেপসি, নেসলে, এই কোম্পানিগুলো আসলে আছে। তাহলে এই যে বহুজাতিক কোম্পানি যারা পৃথিবীর মানুষের, বাস্তুতন্ত্রের, পাখির, নদীর ভাগ্য নিয়ে আসলে ছিনিমিনি খেলছে, আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, এবং তারা যখন আসলে জলবায়ু মানে মঞ্চকে নিয়ন্ত্রণ করছে, এবারে জলবায়ু মঞ্চেও হচ্ছে যে আপনার মাইনিং কোম্পানি এবং ফসিল ফুয়েল কোম্পানির প্রায় 1600 জন লবিস্ট ছিলেন। তাহলে যখন জলবায়ু মঞ্চ খোদ বহুজাতিক মানে এই ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত হয়,
তখন আপনাকে বুঝতে হবে খোদ রাষ্ট্র আসলে এই প্রশ্নটা কিভাবে আসলে করতে পারে এই বা যদি করছে অবস্থা কিনা। হয় যে আমার বহুজাতিক কোম্পানিগুলো যারা আসলে জলবায়ু দূষণের জন্য অনেকাংশে দায়ী, তারাই যদি স্পন্সর করে জলবায়ু সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট, সেই জায়গাটাতে যাওয়ার কি আদতে কোনো মানে আছে, বা সেটা আমরা বয়কট অবশ্যই, করতে পারছি কিনা? অবশ্যই। পারছি না কেন? আমাদের বয়কটটা কিন্তু সেখানে গিয়েই আসলে করা উচিত, মানে সেখানে না গিয়ে আমরা যাবে পেরেছি কিনা? মানে এখন ঘটনা হচ্ছে যে আমরা কিন্তু যেমন আমি আমার কথা আসলে বলছি, বা অনেকেই আছেন বাংলাদেশ থেকে, অনেকেই গিয়েছেন যারা প্রতিবাদ করেছেন, আসলে দাবি তুলছেন। এখন ঘটনা হচ্ছে বয়কটটা আপনি জলবায়ু মঞ্চে গিয়ে আসলে মানে করছেন যে শুধু, সেটা তো বিষয় না। আমি তো আমার দেশেও করছি, আমি তো আমার দেশেই সিনজেন্টা বায়ার মনসান্টোর বিরুদ্ধে আসলে কথা বলছি, আমি তার মানে পণ্য ব্যবহার করছি না। আমরা মানে এই বহুজাতিক পণ্য ছাড়াই কিন্তু কৃষিকাজ করছি, এবং আমরা দেখাচ্ছি যে এর মাধ্যমেই সম্ভব, কারণ বাংলাদেশ মানুষ এভাবেই আসলে করছে। কিন্তু খোদ রাষ্ট্র তার নীতিতে, তার প্রকল্পে, মানে রাষ্ট্রের ভিতরের অভ্যন্তরীণ যে প্রকল্প আছে, কৃষি খাদ্য উন্নয়ন যে প্রকল্প আছে, রাষ্ট্রের যে কৃষি খাদ্য আইন নীতি আছে, সেখানে তো রাষ্ট্র বহুজাতিক কোম্পানির এই নিয়ন্ত্রণের বাইরে নয়। এখন সেই জায়গাটা স্পষ্ট হওয়া জরুরি। যখন একটি রাষ্ট্র তার মনস্তাত্ত্বিকভাবে, রাজনৈতিকভাবে এই বহুজাতিক নিউলিবারেল সিস্টেমকে আসলে প্রশ্ন করছে না, তখন এই রাষ্ট্র দেশের ভিতরেই হোক কিংবা একটা আন্তর্জাতিক পরিসরে জলবায়ু মঞ্চেই হোক, সে কতটুকু এই বহুজাতিক খবরদারিকে বিরোধিতা করবে, এটি তার খোদ রাষ্ট্রের একটি রাজনৈতিক প্রশ্ন। এবং এটি শুধু রাষ্ট্র তো আসলে অন্য কিছু নয়, রাষ্ট্র তো মানুষ নিয়ে, আচ্ছা, আমি তার বোধহয় আপনার রাজনৈতিক সংগঠন পয়েন্টটা নিয়ে। বুঝতে পেরেছি পাভেল্লা, থ্যাংক ইউ। তাহলে পরে যদি আমরা দেখি যে জলবায়ু সম্মেলনে আমরা আমাদের আরও সময় লাগবে, আসলে এরকমই আপনার কথা শুনে মনে হচ্ছে যে বহুজাতিক যে কোম্পানিগুলো আছে বা কার্বন এমিশনের জন্য যারা দায়ী, তাদেরকে স্ট্রংলি আমরা চেষ্টা করছি, বাট আসলে পুরোটা করতে আমাদের আরও অনেক সময় লাগবে আপনার অবশ্যই, কথা থেকে যদি আমি বুঝতে পারি। অবশ্যই। এবং ততদিন পর্যন্ত আমরা জলবায়ু সম্মেলনে যেতেই থাকবো। তো এই পর্যায়ে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে জলবায়ু সম্মেলন থেকে ঠিক আছে আমরা কিছু টাকা পেয়েছি, এবং রিসেন্টলি আমরা হচ্ছে টিআইবির একটা রিপোর্টে দেখলাম যে বেশিরভাগ প্রকল্পে আসলে দুর্নীতি এবং অনিয়ম পাওয়া গেছে। মানে আগের যত জলবায়ু প্রকল্প ছিল, মানে এই অর্থ কিন্তু আমরা এখনো পাইনি। আমরা কিন্তু দাবি করেছিলাম 1.3 ট্রিলিয়ন, এবার কিন্তু আরো অনেক বেশি আসলে দাবি করা হচ্ছে, মানে গ্লোবালি যেটা দাবি করা হচ্ছে। এখানে তহবিলের মধ্যে অনেক ধরনের তহবিল আছে, কিন্তু একটা হচ্ছে যে বৈশ্বিক জলবায়ু তহবিল, তার ভিতরে আপনার অভিযোজনের তহবিল আছে, ক্ষয়ক্ষতি তহবিল আছে, মানে অনেক ধরনের তহবিল আছে। তো আপনি যেটা বলছেন যে টিআইবির সাম্প্রতিক যে মানে রিপোর্ট, এটা শুধু সাম্প্রতিক নয়, এর আগেও প্রচুর রিপোর্ট হয়েছে, গণমাধ্যম প্রচুর করেছে যে বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের টাকায় যে প্রকল্পগুলো হয়েছে, প্রথমত দুর্নীতি নয়, যে প্রকল্পগুলো হয়েছে সেগুলা বাংলাদেশের মানুষের যে জলবায়ু দুর্গতি এবং মানুষের যে জলবায়ু সংগ্রাম, সেটাকেই ধারণ করেনি। মানে প্রকল্পগুলাই হচ্ছে যে ভুল প্রকল্প ছিল, কারণ এটা বাংলাদেশের উপকূল, চর, বরেন্দ্র কিংবা পাহাড় কিংবা হচ্ছে যে আজকে সমতল অঞ্চল, সেই অঞ্চলের ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষের যে জলবায়ু অভিজ্ঞতা এবং তাদের যে সংগ্রাম, তাদের যে টিকে থাকার হচ্ছে মানে অভিযোজন, সেগুলোকেই আসলে ধারণ করেনি। তাহলে যে প্রকল্পই তৈরি করা হচ্ছে মানুষের কনসার্ন ছাড়া, মানুষের সম্মতি ছাড়া, মানুষের অংশগ্রহণ ছাড়া, তাহলে আপনি বাংলাদেশের যে রাষ্ট্র শুধুমাত্র জলবায়ু প্রকল্প তো নয়, রাষ্ট্র যখন একটি সুগার মিল ব্যবস্থাপনা করছে, রাষ্ট্র যখন রেল বা পরিবহন ব্যবস্থাপনা করছে, সেখানে যে দুর্নীতির চিত্র বা দুর্নীতির যে রূপরেখা আছে, ঠিক একই রকমের ব্যাকরণে জলবায়ু প্রকল্প যেগুলো হয়েছে সেখানেও আসলে দুর্নীতি হয়েছে। এটা এরকম নয় যদি আমি যে আপনার অন্য কাছে জায়গায় জানতে চাই দুর্নীতি হয়নি। যে না অবশ্যই অন্য জায়গাতে দুর্নীতি হয়েছে, কিন্তু এই জায়গাটাতে যদি জানতে চাই যে এই প্রকল্পগুলোতে বিভিন্ন ধরনের দুর্নীতি হচ্ছে, কিন্তু আমরা সবসময় দেখি যে এই প্রকল্পগুলো বা হচ্ছে পরিবেশ নিয়ে যারা কাজ করেন, নাগরিক প্ল্যাটফর্মের সাথে যারা আছেন, তারা এই বিভিন্ন ধরনের সংস্থার সঙ্গে যুক্ত আছেন, যারা এই প্রকল্পগুলোতে রাষ্ট্রের সাথে বা স্বাধীনভাবে বা অন্যান্য কোনো আন্তর্জাতিক ফান্ডের সহায়তায় বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে, এবং তাদের সাথে নাগরিক প্ল্যাটফর্মের অনেকেরও যোগ থাকে, আছে, আমরা দেখতে পাই, অন্তত দেখতে পাই আছে। এটা নিয়ে আপনি কি বলবেন যে তাদের মধ্যে কি এক ধরনের সমঝোতা তৈরি হয় এবং সেই জায়গা থেকে তারা হচ্ছে তাদের এগেইনস্টে ডাইরেক্ট ভয়েস রেইজ করে না? এটা খুব গুরুত্বপূর্ণ। এখন ঘটনা হচ্ছে যে আমি তো মানে আমি তো আর ওইটাই ইনভেস্টিগেট করিনি যে কার সাথে কার কি সম্পর্ক, কিন্তু যেগুলো প্রমাণিত হয়, গণমাধ্যমে আসে বা আমরা সাইনবোর্ডেও দেখতে পাই, বিভিন্ন এনজিওকে দেখতে পাই,
অবশ্যই জনগণ কিন্তু তাদের তীব্র সমালোচনা এবং বিরোধিতা করে ওই জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে এটা হয়। এখন ঘটনা হচ্ছে যে যারা কোট আনকোট পরিবেশবাদী চেহারায় বা জলবায়ু মানে প্রশ্নে তারা আসলে কথা বলছেন, সেখানে কিন্তু সতর্ক থাকা জরুরি যে কেউ আসলে গাছ লাগান বললেই আপনি মনে করবেন তিনি আসলে পরিবেশবাদী। কিন্তু সেই সতর্কতা যদি খুব থাকাটা আসলে জরুরি স্পেসিফিক্যালি সেটা। বলতে চাই, তাহলে পরে পরিবেশ নিয়ে যারা কাজ করেন এদের প্রত্যেকে পরিবেশ আপনার নিয়ে সঙ্গে না, পরিবেশ পরিচয় নিয়ে আছে? যারা আসলে না, আমরা তাদের সাথে কাজ করি না, মানে একই জায়গাতে আমরা তাদের সাথে থাকি না। এটা অনেক জায়গাতে আসলে প্রমাণিত হয়েছে যে সব জায়গাতে আমরা সবার সাথে থাকি না, হয়তোবা তারাও তাদের অনেকের সাথে অনেকে থাকেন না। এটা বিষয় হচ্ছে যে মানে আপনি বিষয়টাকে কিভাবে আসলে দেখছেন, কারণ পরিবেশ নিয়ে যারা কাজ করেন এটা খোদ হচ্ছে যে নিরপেক্ষ নিরীহ একটা হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মের বিষয় নয়, একটা দৃষ্টিভঙ্গির। আমি তো কোকা কোলার বিরোধিতা করছি, নিশ্চয়ই তারা কোকা কোলা থেকে টাকা নিয়ে আসলে কোনো পরিবেশ মানে কর্মসূচি করতে পারে, কোট আনকোট পরিবেশের কর্মসূচি। আমরা তো সেটাকে পরিবেশের কর্মসূচিই মনে করছি না, কারণ যে কোম্পানির মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বেশি প্লাস্টিক দূষণ হচ্ছে, আপনি প্লাস্টিক মানে দূষণ বিরোধী ক্যাম্পেইন সেই কোম্পানির মাধ্যমে আসলে করতে পারেন না। এখন এইখানটাতে তো ভীষণ পরিষ্কার একটা অবস্থান আমি রাখতে পারি যে যেই কোম্পানি পরিবেশ দূষণের জন্য দায়ী, তাদের টাকা নিয়ে আমরা কোনো ধরনের পরিবেশ অবশ্যই প্রকল্প নয়, করব না। অবশ্যই এটা কোনোভাবেই হতে কিন্তু পারে না আমার সেটা। প্রশ্নটা আসলে এই জায়গাটাতে, যে টাকা আমার কাছে আছে সেটা জাতীয় তহবিল থেকে হোক বা আন্তর্জাতিক তহবিল থেকে হোক, সেটা নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করছি বা করার চেষ্টা করছি, অনেক কিছু চলমান আছে। তাদের সাথে যারা যে সংস্থাগুলো সরকারের সাথে বা নিজেরা করছে, তাদের সাথে নাগরিক প্ল্যাটফর্মের অনেককে আমরা দেখে থাকি। এবং এই জায়গাটাতে তাদের যেহেতু তারাই সরকারকে বা বিভিন্ন সংগঠনকে বা আন্তর্জাতিক মহলকে দায়ী করে যে জলবায়ুর জন্য এরা আসলে দায়ী, এই মুহূর্তে যদি তারা এই ধরনের সংস্থার সাথে মিলিত হয় এবং আমি বুঝতে দুর্নীতি করে, পেরেছি, হ্যাঁ। সেই জায়গাটাতে যে গুঞ্জনটা আছে, এইটা নিয়ে আপনার একদম আচ্ছা, আমি ডিরেক্ট এটা নিয়ে হচ্ছে যে আমাদের একদম স্পষ্ট অবস্থান আছে, জলবায়ু মঞ্চে এটা স্পষ্ট অবস্থান আছে। আমরা এটাকে বলি ফলস সলিউশন, মিথ্যা সমাধান। এটা একদমই কোম্পানি, যেমন বাংলাদেশের সিনজেন্টা, এটা একটি বিষ কোম্পানি, মানে অ্যাগ্রোকেমিক্যালস কোম্পানি, জায়ান্ট সুইজারল্যান্ডে। তারা বাংলাদেশের কৃষি সর্বনাশ করছে এবং তারা এমিশনের জন্য আসলে দায়ী। এখন ঘটনা হচ্ছে সেই মানে এই রকমের যত কোম্পানিগুলো আসলে আছে, যত মানে বিগ জায়ান্ট কোম্পানিগুলো আছে, সেই কোম্পানি বা তাদের তহবিলের মাধ্যমে তৈরি হওয়া কোট আনকোট কোনো ধরনের জলবায়ু কর্মসূচি, যেটাকে এখন বলা হচ্ছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বা ক্লাইমেট স্মার্ট অ্যাডাপ্টেশন, এরকম আমরা এগুলাকে বলছি আসলে ফলস সলিউশন। কারণ এইগুলা মিথ্যা সমাধান, এগুলা মিথ্যা অঙ্গীকার। কারণ আমাদের লাগবে গ্রামের মানুষ, বিভিন্ন এলাকার, বাংলাদেশেই তো বিভিন্ন এলাকা আছে যে আমাদের ডিফারেন্ট, আমাদের বাংলাদেশে কিন্তু 30টা অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন আছে আলাদা, 17টা হাইড্রোলজিক্যাল রিজিয়ন আছে। মানে উপকূলে একরকম, বরেন্দ্র একরকম, উপকূলের মধ্যে ভিন্নতা আছে, চর পাহাড় বন, মানে বরেন্দ্র অঞ্চল গড়, এগুলো তো এক একটা এক এক রকমের। তো এই অঞ্চলের মানুষের যে মানে কোথাও আসলে ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে হাওড় অঞ্চলে, তাই না, এটা মানে আপনার পাহাড়ি ঢল হচ্ছে, কোথাও আসলে সাইক্লোন বাড়ছে, কোথাও লবণাক্ততা বাড়ছে, কোথাও খরা বাড়ছে। এইগুলাকে অ্যাড্রেস করে ওই অঞ্চলের মানুষ তার নিজস্ব দেশীয় যে জাত আছে, ধানের জাত বা ফসলের জাত আছে, তার যে লোকায়ত প্রযুক্তি আছে, তার যে ট্র্যাডিশনাল ইন্ডিজিনাস নলেজ আছে, যে লোকাল অ্যাডাপ্টেশন আছে, এর মাধ্যমে তিনি যেভাবে আসলে সেই কাজগুলো করতে চান, সেই কাজে সহায়তা দেয়াই হচ্ছে আসলে জলবায়ু অর্থায়ন। কিন্তু আপনি কোনো একটি প্যাকেজ চাপিয়ে দিবেন, প্রকল্প চাপিয়ে দিবেন, নতুন বীজ বাইরে থেকে এনে আবার বলবেন যে এটা হইতেছে জলবায়ু অভিযোজন, এটি একটি মিথ্যা সমাধান। আপনি যাদের কথা হয়তোবা মানে যাদের কথা আসলে বলছেন, তারা এই রকমের মিথ্যা সমাধানের সাথে জড়িত, যারা জলবায়ু পরিবর্তন করছেন, এই পৃথিবীকে চুরমার করে দিচ্ছেন, এই লিগাসির সাথে আসলে তারা জড়িত এবং তারা এই লিগাসিকে আসলে দীর্ঘ করতে চান, এই কলোনিয়াল লিগাসি। এবং আমরা বারবার বলছি যে মানে আমাদের উই নিড টু ডিকলোনাইজ দ্য কার্বন নেগেটিভ। আমাদেরকে জলবায়ুর যে জলবায়ুকে যেভাবে আসলে উপনিবেশিক করা হয়েছে, এখান থেকে একে আসলে বের করে আনতে হবে। মানে আপনি কোম্পানি বা কোট আনকোট যারা মানে জলবায়ু বা হচ্ছে পরিবেশ প্রশ্নে আসলে কথা বলছেন, যখন আপনারা তাদেরকে দেখেন, অবশ্যই আপনার কাছে সন্দেহ লাগবে, অবশ্যই আপনি বুঝতে পারবেন না যে আরে উনি আসলে এর সাথে কেন, বা এর সাইনবোর্ডে বা প্রকল্পে এটি কেন আসলে দেখা যাচ্ছে। এখন বাংলাদেশ কিন্তু এই বছর একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে দাবি করেছেন, এর আগেও করেছেন বাংলাদেশ। এটা জলবায়ু অর্থায়নকে বাংলাদেশ বলেছে যে এটি কোনো আসলে করুণা নয় যে আপনি করুণা হিসাবে আসলে দিবেন। তো এটা আসলে আমাদেরকে
কোনো ঋণ হিসাবেও আসলে আমরা পেতে চাই না। এটা আমরা আসলে একটা অনুদান হিসাবেই আসলে পেতে চাই, কারণ এটা আমার একটা অধিকারের প্রশ্নে, এটা মানে ন্যায্যতার দাবি তুলেছে, জাস্টিসের দাবি। তো বাংলাদেশের এই কণ্ঠস্বরটা কিন্তু জোরালো এবছরও ছিল। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন করি। হ্যাঁ, মানুষের কথা আসছে হ্যাঁ, কিনা হ্যাঁ, আপনার, আপনি হ্যাঁ, মানুষের কথা শেষ একটা জানতে প্রশ্ন করে চেয়েছেন শেষ করি। এটা। আপনি আদিবাসী অঞ্চলে কাজ করেছেন। আদিবাসী অঞ্চলের মানুষের সাথে বা সেখানকার বাস্তু এবং জীবন কাঠামোর সাথে, সামাজিক কাঠামোর সাথে আমাদের বাঙালিদের মেইন স্ট্রিমের কি পার্থক্য? মানে এটা ব্রাজিলের আমাজনের কথা না 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 বলছেন? না, আমি বাংলাদেশের কথা বলছি। আপনি ও আচ্ছা, আদিবাসীদের বাংলাদেশের, আচ্ছা, হ্যাঁ, আদিবাসীদের ঠিক সাথে আছে। কাজ। একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জাতিসত্তাই যেহেতু আলাদা, মানে বাঙালি জাতিসত্তা যেহেতু আলাদা, আবার ভৌগোলিকভাবে মানে নোয়াখালী লোকের সাথে নিশ্চয়ই কুমিল্লা, সিলেট, মানে পাবনা বা হাওড়া অঞ্চলের লোকের পার্থক্য আছে, সাংস্কৃতিক না, আমি ভাষাগত এটা পার্থক্য, আঞ্চলিক পার্থক্যটা আসলে সেটা, জানতে চাইনি। আমি জানতে চাচ্ছি যে তারা যতটা পরিবেশ নিয়ে যতটা সেনসিটিভ, সেই সেনসিটিভিটি বা পরিবেশ সংবেদনশীলতাটা আমাদের মধ্যে কম কেন, বাঙালিদের মধ্যে তুলনামূলকভাবে কম কেন? আমি আসলে এই ধরনের বাইনারিতেই আসলে যেতে চাই না, কারণ মানে বালিশিরা পাহাড় যখন আন্দোলন হয় তখন একদম পুলিশের গুলির সামনে সালিক গনি দাঁড়িয়েছিলেন, তারা শহীদ হয়েছেন, তারা বাঙালি ছিলেন। আবার পিরেনস্তাল হচ্ছে একদম বন বিভাগের সামনে মারা গিয়েছেন মধুপুর বন বাঁচানোর জন্য। তো এখন প্রাণ প্রকৃতি পরিবেশ ব্যবস্থাপনায় গ্রামীণ, আমি বলছি কথাটা গ্রামীণ নিম্নবর্গ, বাঙালি কি আদিবাসী, মানে তাদের একটি ঐতিহাসিকতা আচ্ছা, এই আছে জায়গাটা যদি বাংলাদেশের আমি বাঙালিটা প্রত্যেকটা ছেড়েও দিই, জায়গায়, বাইনারিটা যদি প্রত্যেকটা নাও জায়গায় করি, সেটা। বাইনারিটা আসলে তেমন ভাবে করাও যায় না, কারণ সুন্দরবনের মানুষও বাঙালি। হ্যাঁ, অবশ্যই তারা মোয়ালি বাওয়ালিদেরকে দেখছে যে ভীষণভাবে তাদের পরিবেশ অবশ্যই সংবেদনশীল। হ্যাঁ, হ্যাঁ। তো সেটার সাথে যদি আমি বলি যে অন্যান্য এলাকা, সুন্দরবন বা পাহাড়, এই এলাকাগুলো বাদ দিয়ে অন্যান্য এলাকাতে যদি আমরা দেখি, তাহলে আপনি কি আচ্ছা, মনে এই করবেন? জিনিসটা আমি বুঝতে পেরেছি আপনার বিষয়টা। আচ্ছা, এটা আমরা আমাদের ডিসকোর্সে বলি পরিবেশগত বৈষম্য, মানে এই জায়গাটাকে যে মানে উভয়ই হয়তো বা মানে পরিবেশকে আসলে মানে বাংলাদেশের গ্রামের মানুষেরই তো, বাঙালিরাই তো প্রায় 15,000 দেশি ধানের জাত সংরক্ষণ করেছেন, তাই না? হরিপদ কপালী হরিধান উদ্ভাবন করেছেন, ফকুমার ত্রিপুরা ফকুমার ধান উদ্ভাবন করেছেন। বাট যখন আপনি এই প্রাণ প্রকৃতি নদী পাহাড় প্রশ্নে আসলে আসছেন, তখন বাঙালি বা মানে একদমই গ্রামীণ মানুষের মধ্যে কিন্তু তার একটা সম্পর্ক আছে, ইকোলজিক্যাল কালচারাল রিলেশনশিপ, স্পিরিচুয়াল রিলেশনশিপ, যে আপনার গ্রামের মানুষ, এটা বাঙালিও, মানে আপনার এই গাছ কাটে না। আপনি সুলতানের ছবিতে দেখেছেন বিশাল বড় গাছের নিচে গরু, মানুষ, কৃষক একসাথে আসলে ঘুমায়, ওই গাছ তো তারা কাটে না। এখন খোদ এটা আদিবাসী অঞ্চলেও কাটে না। এটা একটা সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমরা আসলে দূরে সরে আসছি। এখন ঝামেলা হচ্ছে যেটা পরিবেশগত বৈষম্য যেটা বললাম, সেটা হচ্ছে এটা করার পরেও দেখা যায় যে অধিকাংশ উন্নয়ন প্রকল্প কিংবা মাইনিং কিংবা হচ্ছে যে আপনার রাষ্ট্রীয় প্রকল্প যেটা হয় আদিবাসী অঞ্চলে এবং তাদেরকে উচ্ছেদ করা হয়। আপনি বন কেটে, শাল বন কেটে রাবার বাগান তৈরি করেন বা পাহাড়ে তামাক চাষ করেন, সেটা অনেক বেশি হয় এবং দেখা যায় যে জলবায়ু সংকট কিংবা পরিবেশগত ঝুঁকির কারণে বাঙালিদের চাইতেও আদিবাসীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়, তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়। এটা হচ্ছে রাষ্ট্রের একটি কলোনিয়াল লিগাসির কারণে এবং তার সেই বাইনারির কারণে, কারণ সে আদিবাসী অধ্যুষিত অঞ্চলেই সেটি করে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার আদিবাসীদের যে জীবন প্রণালী, মানে আমি যদি বাইনারি বা কম্পেয়ার নাও করি, তাও আদিবাসী মানুষদের মানে বাংলাদেশে যত আদিবাসী মানে কোল, মুন্ডা, সাঁওতাল, হাজং, মান্দি, খাসি থেকে শুরু করে মণিপুরি, চাকমা, মারমা, লুসাই, মানে খুমি, খিয়াং কিংবা ম্রো, মানে আমাদের যত আদিবাসী জাতিসত্তা আছেন, তাদের জীবনের যে আসলে পরিবেশ প্রশ্ন, পরিবেশ নৈতিকতার প্রশ্ন, সেটি কিন্তু তাদের কাস্টমারি রাইটস, যে সেই কাস্টমারি রাইটস দ্বারা এখনও পরিচালিত হয় অনেকটাই প্রথাগত আইন এবং নীতি দ্বারা। আমরা যেটা বাঙালি সমাজে দেখতে পাই যে খোদ বাঙালি সমাজে, এমনকি গ্রামীণ সমাজেও আমরা আমাদের প্রথাগত আইন, আমাদের বিধি হারাচ্ছি। এখন তো বাঙালি অঞ্চলের মানুষও খনার বচন দিয়ে আসলে সে কৃষিকাজ করছে না, আবহাওয়াকে আসলে বুঝতে পারছে না। প্রথাগত যে আইন, সেখান থেকে সরে আসা একটা বড় কারণ হতে পারে। অবশ্যই। আমরা একদম শেষে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ চর্চাতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা একদম শেষে যে কথাটা বলেছি যে বাংলাদেশের গ্রামীণ নারী পুরুষ মানুষের, আদিবাসী বাঙালি, তাদের যে জলবায়ু অভিজ্ঞতা, দুর্গতি, তাদের যে লোকায়ত জ্ঞান, তাদের যে অভিজ্ঞতা, অভিযোজন, যেটাকে যদি আমি এবং একই সাথে যে প্রথাগত আইন নীতি এবং নৈতিকতা মানে পরিবেশ প্রশ্নে, সেটার কথা যখন আসলে বলছি, এই পরিবেশ জলবায়ু ডিসকোর্সে এটাকে আমরা বলি নন ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ।
শুধুমাত্র বাংলাদেশ নয়, যদিও বাংলাদেশ তার এনডিসিতে এটা যুক্ত করেছে, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু জলবায়ু মঞ্চে এটি নিয়ে আসলে কথা বলা হয় না। মানে আপনার জ্ঞান, আপনার গান, এই যে আমরা কথা বলছি, আজকে যদি এখানে আসলে মানে প্রচণ্ড ঝড় হয়, আজকে যদি এখানে বন্যা হয়, আমাদের এই কথা যদি হারিয়ে যায়, এটিকে আমরা বলছি নন ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ। তো এই লস অ্যান্ড ড্যামেজের মানে ক্ষতিপূরণ আদায়েও আসলে আমাদের সোচ্চার হওয়াটা জরুরি। আমাদের সঙ্গে থাকার জন্য পাবেল পার্থকে ধন্যবাদ এবং দর্শক আপনাদেরও ধন্যবাদ।